আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ব্রেন ব্রিজ গ্লোবালের পক্ষ থেকে আয়োজিত পডকাস্ট সিরিজের আজকের এপিসোডে। আজকে আমার সাথে আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ আছে, সিগমা আক্তার, যে হচ্ছে আমার এলাকার বোন, আমার বন্ধুর বউ, সেই হিসেবে আমার ভাবি এবং আমার প্রতিবেশী। সো আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল তোমার সাথে পডকাস্ট করার, আজকে ফাইনালি সেটা হচ্ছে। সো আমি যদি তোমাকে বলি, তোমার নিজের পরিচয় দিবা, কিভাবে নিজেকে ডিসক্রাইব করবা এখন? ধন্যবাদ তাসিন। আসলে আমার ইন্ট্রোডাকশন বলতে, আমি সিগমা আক্তার। আমি পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর কমপ্লিট করছি, যেটা তুমিও জানো, তোমার সেম ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ। অ্যান্ড বর্তমানে আমি বার্লিনে এইচইউ হামবোল্ট সরি এইচইউ বার্লিন ইউনিভার্সিটিতে পলিমার সায়েন্সে মাস্টার্স করতেছি। সবাইকে সবাই হয়তো এটা জানে না যে তুমি এর আগেও একটা মাস্টার্স মালয়েশিয়া থেকে করে আসছো, সেটা হচ্ছে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আই গেস। সো এই জার্নিটা নিয়ে যদি কিছু একটু বলো, যে পেট্রোলিয়াম থেকে কেমিক্যাল দেন পলিমার সায়েন্স, এখানে বর্তমানে এই জার্নিটা কেমন ছিল? এক কথায় বলতে গেলে জার্নিটা যে খুব ইজি ছিল এমনও না, আবার খুব ডিফিকাল্ট এটাও বলবো না। কারণ আমাদের অনেক ইনফরমেশন গ্যাপ ছিল। ফার্স্ট অফ অল, আমাদের যে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং যে ব্যাচটাতে আমরা শুরু করছি, এটা আসলে তখন অনেক নতুন। হ্যাঁ। তো নামের একটা হাইপ ছিল যে না, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং, পিএমই বললেই মনে হতো যে না, এখানেই পড়তে হবে, কিন্তু যে আমি বলি ক্যারিয়ার এই ওয়াইজ। হাইপটার কারণ গুগলে যদি আমরা সার্চ করতাম হাইয়েস্ট পেড ইঞ্জিনিয়ার কারা, হ্যাঁ, পেট্রোলিয়াম এবং মাইনিং দুইটাই আলাদা আলাদা ভাবে আসতো। So আমরা ভাবছিলাম যে এটা অনেক বড় কিছু। কিন্তু আমরা এটা কখনো স্টাডি করি নাই যে এই দুইটা কম্বাইন্ড হয়ে গেলে যে আমাদের যে স্পেশালিটি একটা থাকতে পারে, যে পেট্রোলিয়াম হুম। না মাইনিং। এটা আসলে আসলে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পরে এই চিন্তাটা আমাদের আসার কথা না। হুম। তো তখন যখন ভর্তি হয়ে গেছি, কিছু তো করার নাই, পড়তে হবে। তো ফাইনাল যখন কোথাও যাই, বলি যে না আমি পেট্রোলিয়াম মাইনিং এ ব্যাচেলর করতেছি, সবাই ডিমোটিভেট করে, কারণ এটার কোনো জব ফিল্ডে কোনো স্কোপ নাই। তো তখন থেকে এই চিন্তা ভাবনা যে দেশে অ্যাকচুয়ালি কি করা যায়। ফার্স্ট অফ অল, যেহেতু টেকনিক্যাল সাবজেক্টে হুম। এবং বিসিএস এ তেমন কোনো স্কোপ নাই, হ্যাঁ। কোনো আলাদা কোটা নাই, তখন চিন্তা করলাম যাই হোক, করেই যখন ফেলছি, এটা তো চেঞ্জ করতে পারবো না। বাবার নাম কি কখনো চেঞ্জ করা যায়? যায় না তো। সেরকমই একটা ব্যাপার। তো তখন আমি জাস্ট ফোকাস করলাম যে না, আমি আমার সিজিএপিটাকে যাতে হুম। এমন একটা লেভেলে রাখতে পারি যে যেটা দিয়ে আমি দেশের বাইরে যাইতে চাইলে কিংবা দেশের ভেতরেও যদি কোনো অপরচুনিটি ক্রিয়েট হয়, সেখানে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেবল হই। তো ফার্স্ট অফ অল ফোকাস ওইটাই ছিল। যখন এরপরে 18তে ব্যাচেলার কমপ্লিট হয়ে গেল, তখন আসলে আমি বুঝতেছিলাম না যে আমার জন্য কোন দেশে যাওয়াটা বেটার হবে। অ্যাট দ্য ফার্স্ট টাইম আমি অ্যাপ্লাই করছিলাম কিন্তু জার্মানিতে। হুম। তো জার্মানিতে অ্যাপ্লাই করার পরে আমার মনে হলো যে এখানে একটা ব্লকের একটা ঝামেলা আছে। আর ওই টাইমে আমি আমার কিছু সিনিয়রকে দেখলাম, আমার ইমিডিয়েট সিনিয়র, যারা অলরেডি মালয়েশিয়াতে মাস্টার্স করতেছে। তো আমি সামহাউ তাদের কাছ থেকেও কিছু ইনফরমেশন গ্যাদার করলাম। তখন আমার মনে হলো যে না, আমি ট্রাই করে দেখি কি হয়। দেন আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লিকেশন মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে যে সুপারভাইজার ম্যানেজ করাটা, এটা একটা টাস্ক ছিল আমার জন্য। দেন আমি অ্যাপ্লাই করার পরে, যেহেতু আমি পেট্রোলিয়াম এন্ড মাইনিং এর ছিলাম, এটা অ্যাকচুয়ালি স্কোপটা লিমিটেড। তো এইটা মালয়েশিয়াতেও স্কোপ লিমিটেড ছিল। যেহেতু আমার সিজিপিএ ভালো ছিল এবং হুম। ওই সময় ওই ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি টেকনোলজি মারাতে, হুম। ওদের একটা পার্ট টাইম লেকচারার লাগতো, কারণ ওদের ওইটা নতুন কোর্স হুম। এবং আমার সিজিপিএ ম্যাচ করে ওদের হুম। রিকোয়ারমেন্টের সাথে। তো ওরা আমাকে একটা ফান্ডিং দিল। দেন আমি চিন্তা করলাম, এখানে আমি একটা ফান্ডিং পাচ্ছি, আর জার্মানিতে যাইতে গেলে আমাকে একটা ব্লক করতে হবে। হ্যাঁ। তো আমার জন্য এইটা, এটা অনেক বড় একটা ডিসাইডিং হ্যাঁ। ফ্যাক্টর ছিল। তো আর মানে আম, মালয়েশিয়াতে ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, যেটা পেট্রোলিয়ামের সাথে এতটা রিলেভেন্ট ছিল না আমরা যখন পড়ছি আর কি। সো এই ব্যাপারটা কেন ডিসাইড করা হলো যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়বা, আর অন্য কোনো ইয়াতে পড়বা না, নাকি না, শুধু আসলে ফান্ডিংটাই ফ্যাক্টর ছিল? ফান্ডিংটা ফ্যাক্টর এবং ব্যাকগ্রাউন্ড ডেফিনেটলি। হুম। আমি আসলে অ্যাপ্লাই করছিলাম রিসার্চে। হুম। মালয়েশিয়াতে আমরা 3টা ভাবে মাস্টার্স করতে পারি: পিওর ওকে। কোর্স হুম। এবং কম্বাইন্ড, হুম। যেটাতে কোর্সের সাথে এক সেমিস্টার 6 মান্থের হুম। একটা থিসিস থাকে, হ্যাঁ। যেটা কম্বাইন্ড, এবং রিসার্চের কমপ্লিট রিসার্চ ওটা। তো যেহেতু আমার এই অপরচুনিটিটা পেয়েছি আমি, যেন আমি ফান্ডিং পাচ্ছি এবং এটা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি লেকচারের সুযোগ পাচ্ছি,
দেন আমি ডিসাইড করলাম যে আমি এখানেই করব। আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে টাস্কটা, এটা আসলে আমরা যদি, যেহেতু ব্যাচেলার অতটা নলেজ গ্যাদার করতে পারি নাই যে আসলে হুম পিএমই এবং অন্য যে কোনো একটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট কিভাবে কানেক্ট করা যায়। হুম তো আমার আসলে রিসার্চ টপিক আমি সিলেক্ট করছিলাম এইভাবে যে আমি অয়েল নিয়ে কাজ করব। হুম দেন আমি ওটাকে পেট্রোলিয়ামের সাথে কানেক্ট করে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ওইভাবে প্রপোজাল রেডি করছিলাম যে আমি নর্মালি যেটা হয় যে আমরা যখন ট্রান্সপোর্টেশনে যাই পেট্রোলিয়াম, তখন হুম আহ, যে ওশানে কিছুটা অয়েল স্পিল হয় হুম। এবং অনেক সময় এটা হিউজ অ্যামাউন্ট হয়, যেটা আমাদের এই যে সুন্দরবনে হয়েছিল, হ্যাঁ, সুন্দরবনে একটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। লুব্রিকেন্ট ট্যাঙ্ক হয়েছিল ওইটাতে। দেন আমি ওইটাকে ফোকাস করে ওই অয়েল স্পিলটাকে কিভাবে আমি মানে কেমিক্যালি রিমুভ করতে পারি, যেটা এনভায়রনমেন্টালের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে, এটা নিয়ে একটা প্রপোজাল জমা দেই এবং এটা অ্যাকসেপ্ট হয়। তো দ্যাটস হাউ আই কানেক্ট মাই পলিমার সায়েন্স অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, সো আমার আসলে এটা জানা ছিল না। অনেকদিন ধরে তোমাকে চিনি, কিন্তু আমি এটা জানতাম না যে তোমার আসলে ডিপার্টমেন্টটা পেট্রোলিয়াম এন্ড মাইনিং ছিল, এবং ডিগ্রিটা ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো হ্যাঁ, এটা মনে হয় ডিফারেন্ট মালয়েশিয়াতে এই ব্যাপারটা। সামহাও আমরা এখানে আমাদের দেশে যেমন একটা ডিপার্টমেন্ট থাকে একটা ফ্যাকাল্টির আন্ডারে, হুম। ওদের ওখানে যে তোমার এরিয়া বেসড, দ্যাট মিনস তুমি ওকে। এনভায়রনমেন্টে যাও, তোমার কাজটা যদি কেমিক্যাল নিয়ে হয় তুমি পেট্রোলিয়াম নিয়ে রিসার্চ করতে পারো, ইভেন তুমি যদি মেকানিক্যাল নিয়েও রিসার্চ করো, ফ্যাকাল্টি যদি তোমার কেমিক্যাল হয় তাহলে তোমার সার্টিফিকেটটা আসলে কেমিক্যাল অফ, মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটটা প্রোভাইড করে ওরা, নট ওকে, সো এটা বাংলাদেশের কম্পারিজনে তাহলে মালয়েশিয়ার একটু ওপেন মাইন্ডেড আর কি, যারা যারা রিসার্চের দিক থেকে, রিসার্চার। হ্যাঁ, ওপেন মাইন্ডেড। ওকে, সো এর পরের যে কোশ্চেনটা আমাকে জিজ্ঞেস করতে বলা হয়েছে আমাদের প্রোডাকশন টিম দ্বারা, হ্যাঁ, সেটা হচ্ছে যে তুমি যদি এখন ফেরত যাইতে পারো তোমার ব্যাচেলর কমপ্লিট করার পরের সময়টাতে, হ্যাঁ, তুমি কি নিজেকে একই পথে আবার হাঁটবা নাকি চেঞ্জ করবা কিছু? এতদিন পরে ধরো 6 বছর হয়ে গেছে, প্রায় 7 বছর হয়ে গেছে আমাদের। আসলে আমি হয়তো বা চেঞ্জ করব না, ওকে। কারণ আমি ফিল করি যে ওইটা আমার বেস্ট ডিসিশন ছিল ওই সময়ের জন্য। ওকে। এবং এই অপরচুনিটির জন্য, এই মাস্টার্সটার জন্য আমি আসলে বর্তমানে অনেকগুলা সাইডেই এন্ট্রি নেওয়ার সুযোগ ছিল আমার, হুম। কিন্তু তারপরেও আমি এটাই এটাই এখানে এটাই চুজ করা এখনই হয়েছে। আছি। হ্যাঁ, ওকে, সো এর পরের কোশ্চেনটা আসলে মালয়েশিয়াকে নিয়ে, হ্যাঁ, কারণ যেটা সত্যি কথা, আমরা যেখান থেকে আসছি যশোর, হ্যাঁ, এখানে যারা মালয়েশিয়ায় থাকে তারা সাধারণত হচ্ছে কাজের জন্য যায়। আমি যদি তাদের প্রতি কোনো অসম্মান না করি, তারা নর্মালি দেখা যায় যে যেই কাজগুলোর জন্য স্কিল প্রয়োজন না সেই সব ধরনের কাজের জন্য মালয়েশিয়াতে যাওয়ার চেষ্টা করে। আমি অনেক মানুষকে দেখছি যারা এইসব হ্যাঁ, যে কারণেই যায়, বেসিক্যালি আনস্কিলড জব যেগুলা। আনস্কিল জবগুলোতে উম, কাজ করার জন্য। সো ওই সময় যখন মালয়েশিয়ার ডিসিশনটা নিচ্ছ, এটা কি কোনো মানে ইফেক্ট ফেলছে, বা কেন মালয়েশিয়া? তো আমি বলছো যে অলরেডি ব্লক হুম। ছিল না, ফান্ডিং ছিল, এই জন্য মালয়েশিয়া চুজ করছি, বাট এ ধরনের কোনো কথা কি কখনো শুনছো যে আসলে মালয়েশিয়া যাইতেছো? আমি যখন মালয়েশিয়াতে যাই, ওই একই সময়ে আমার হাতে জার্মানির টিউ ফ্রাইবার্গ, অনেক ভালো একটা ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট ইউনিভার্সিটি, এটা তো ওইখানকার একটা, জার্মানিতে, হ্যাঁ, হ্যাঁ। ওইখানকার অফার লেটারও আমার হাতে ছিল। তো আমি যেখানেই বলছি যে আমি মালয়েশিয়াতে যাচ্ছি, আমি জার্মানিতে যাব না, হ্যাঁ। আমি সেখানেই কথাটা শুনছি, না জার্মানি তো বেটার ছিল, হুম। মালয়েশিয়া কেন? হ্যাঁ, তো এইটা আমাদের দেশে এখনো আছে, যেটা আসলে সামটাইমস স্টুডেন্টদেরকে ডিমোটিভেট করে। হ্যাঁ, এটা আমারও মনে হয়েছে। এই কারণে আসলে মালয়েশিয়া নিয়ে অনেকগুলা কোশ্চেন আছে আমার আরো, যে বাংলা, এটা তো তুমি বললা যে বাংলাদেশের হুম, মানুষের পারসেপশনটা কি হুম, মালয়েশিয়ার দেশটাতে পড়তে যাওয়ার হুম। প্রতি, হ্যাঁ, আর মালয়েশিয়ানদের পারসেপশনটা কিরকম বাংলাদেশি স্টুডেন্টদের? কারণ ওরা আমার মনে হয় না ওরা দেখে অভ্যস্ত এরকম কোনো। আসলে যে বিষয়টা, যে মালয়েশিয়া অনেক মাল্টিকালচারাল একটা কান্ট্রি, ওইখানে অনেক ভেরিয়েশন, হুম। অনেক, ইভেন ওদের নিজেদের যে অরিজিন সেটা হুম। বেসিক্যালি লোকাল মালয়েশিয়ান পিপল নিয়ে না। ওকে। সেখানে 20% ইন্ডিয়ান আছে, 30% চাইনিজ আছে, 30% থার্টি চাইনিজ। পার্সেন্ট ইভেন শুধুমাত্র লোকেশন, মানে জনসংখ্যার দিক থেকে বলবো না, এটা তাদের জবেও হুম। ওদের কোটা সিস্টেমটা ওইভাবে ডিস্ট্রিবিউট করা যে 70% লোকাল মালে, হুম। 20% মালয়েশিয়ান, হুম। এই চাইনিজ, হুম। অ্যান্ড 10% হচ্ছে লোকাল ইন্ডিয়ান। তো সেক্ষেত্রে ওরা ইন্ডিয়ান স্টুডেন্ট দেখে বেশি অভ্যস্ত ওইখানে, ইন্ডিয়ান এবং চাইনিজ। এটা কি কোটা কাইন্ড অফ? কোটা, ডিক্লেয়ার্ড কোটা। ডিক্লেয়ার্ড কোটা? হ্যাঁ, ওয়াও, এটা তো মানে ইউনিভার্সিটিতে আনএক্সপেক্টেড ছিল। অ্যাডমিশনের ক্ষেত্রেও
নর্মালি আমার ক্ষেত্রে যেটা হয়েছিল ওখানে বাংলাদেশের স্টুডেন্ট খুব লিমিটেড। বাংলাদেশ থেকে বেসিক্যালি যারা যায় তারা ওভার কোয়ালিফাইড, দ্যাট মিনস যারা অলরেডি তাদের মাস্টার্স এবং পিএইচডি করতেছে এরকম মানুষই যায়, যাদের ফোকাস বেসিক্যালি যে একাডেমিয়া, যারা স্টুডেন্ট হিসেবে যাচ্ছে। কিন্তু আমি ওখানে যাওয়ার পরে যেটা আমি এই ডিসক্রিমিনেশনটা কখনো পাইনি যে ইউনিভার্সিটিতে আমি বাংলাদেশি দেখে আমাকে অন্যভাবে জাজ করতেছে। তো তারা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে তারা অলওয়েজ ওয়েলকাম এবং এনভায়রনমেন্টটা অনেক ফ্রেন্ডলি। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ওকে। মেবি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কারণ ওরা কাইন্ড অফ ইমিগ্রেন্টদের দেশ, হ্যাঁ, ওখানে অনেক বেশি বাইরের দেশের মানুষজন আছে, সে কারণে ওরা হচ্ছে জার্মানির থেকে মনে হয় বেশি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি। কিন্তু স্টুডেন্ট হিসেবে যাওয়ার পরে আসলে যদি তুমি চিন্তা করো যে আমি এখানে যে টাইমটা তো শুধুমাত্র একাডেমির ওই টাইম পিরিয়ডের মধ্যে না, তোমাকে ওখানে 2টা বছর কিংবা 3টা বছর সার্ভাইভ করতে হবে। তোমার কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে লোকাল মানুষের সাথে, কিংবা তোমার সময় পার করার জন্য কিছু ফ্রেন্ড সার্কেল বিল্ড আপ করা প্রয়োজন। কিন্তু ওখানে আসলে তুমি এমন মানুষ পাবা না যেখানে তুমি এই সার্কেলটা তৈরি করতে পারো যদি তুমি রিসার্চে থাকো। কারণ রিসার্চের একটা ড্রব্যাক যেটা বলি, তোমার তো ক্লাস নাই, কোনো কোর্স নাই, তুমি তো কমিউনিকেট করতে পারতেছো না তোমার ক্লাসমেট কিংবা আদার রিসার্চার যেটাই হোক। ওকে, তো সেটা থেকে আমার পরের কোশ্চেনটা এখানে যেটা আছে সেটা হচ্ছে এক্সক্লুসিভ কি কি অ্যাডভান্টেজেস আছে মালয়েশিয়াতে হায়ার স্টাডিজের ক্ষেত্রে? একটা তুমি অলরেডি বলে ফেলছো যে অনেক রিসার্চ ওরিয়েন্টেড, সো ক্লাস ওয়ার্ক কম, কাইন্ড অফ ল্যাব ওয়ার্ক বেশি, বা ডিরেক্ট রিসার্চের সাথে ফার্স্ট হ্যান্ড একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারে স্টুডেন্টরা। এর বাইরে আর কি কি ধরনের অ্যাডভান্টেজেস আছে মালয়েশিয়াতে? মালয়েশিয়াতে অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট আমি বলবো যে আমি একটা সেকেন্ড হোম পেয়েছি ওখানে, যে কালচারালি, ওয়েদার, এনভায়রনমেন্ট সবকিছুই আমার পক্ষেই ছিল বলতে গেলে। কারণ ওখানে কোনো আমাদের যেমন সিজনাল একটা ট্রানজিশন আছে, ওখানে এটা নাই। অলওয়েজ মনে হয় যে না, একটা বসন্ত বসন্ত একটা ভাব, সারাটা বছর সেম এনভায়রনমেন্ট। তো এটার কোনো ইফেক্ট পড়ে না। নর্মালি ইউএস, কানাডা কিংবা ইভেন জার্মানিতেও আমাদের খাইতে গেলে, বিশেষ করে আমরা যেটা 3বার খাবো, এটা নিয়ে অনেক টেনশন করা লাগে যে না আমি কি খাচ্ছি, সেখানে ভেরিয়েশন কেমন আছে, কিংবা আমি এটার সাথে ইউজ টু কিনা, এটা হালাল কিনা রিলিজিয়ান পারপাসের দিক থেকে। মালয়েশিয়াতে এই ধরনের কোনো চিন্তা করা লাগে না। এটা মনে হয় যারা বাংলাদেশ থেকে দেখবে তারা আসলে বুঝতে পারবে না যে ওয়েদারটা আসলে মেন্টাল হেলথের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। কারণ জার্মানিতে যখন উইন্টার শুরু হয় তখন এখানকার হাউস ডক্টররাই বলে যে তুমি ভিটামিন ডি খাও, আদারওয়াইজ তুমি ডিপ্রেসড হয়ে যাবে। এটাকে ওরা টার্মই দিয়ে দিছে উইন্টার ডিপ্রেশন, যেটা সবাইকে ধরা করে এখানে। সো এটা মনে হয় মালয়েশিয়াতে না না না, এটা নাই। তবে যেটা হয় যে তুমি যখন সার্কেল তৈরি হচ্ছে না তোমার, তোমার হয়তো বা একটু ফিল হইতে পারে যে না আমি লোনলি ফিল করতেছি। তো আসলে মানুষের জন্য তো অভিযোজিত হওয়া তার নেচার। তো এখানে থাকতে থাকতে সে সামহাও একটা ওয়ে বের করেই নেয়, যেটা ওইটা যে আমার জন্য এতটা পজিটিভ ছিল, এটা আমি জার্মানিতে না আসলে এই যে ওয়েদারের যে ইফেক্টটা, এটা ফিল করতে পারতাম না যে না মালয়েশিয়া ওয়ান অফ দা বেস্ট এনভায়রনমেন্ট। হ্যাঁ, ওকে। সো এগুলো তো গেল পজিটিভ সাইড। হ্যাঁ, নেগেটিভ সাইড একটা অলরেডি বলছো যে এখানে ফ্রেন্ড বানানো বা সার্কেল বানানো অনেক কঠিন রিসার্চে থাকলে স্পেশালি। সো এটা ছাড়া আর কি কোনো ড্রব্যাক আছে মালয়েশিয়ার ক্ষেত্রে? ড্রব্যাক আসলে সব জায়গায় তো থাকে, তাই না, যে পজিটিভ নেগেটিভ থাকবে। আমি যেটা ফিল করছি ফ্রেন্ড সার্কেল ছাড়া আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা তো কোর্স ওয়াইজ পড়াশোনায় অভ্যস্ত। হ্যাঁ, নতুন করে যখন একটা ফুল রিসার্চ কারিকুলামে ঢোকা হয়, আমার ফার্স্ট 4 মাস গেছে শুধু এইটুকু বুঝতে যে এর কোর্স কারিকুলামটা কি অ্যাকচুয়ালি। আমি আমার প্রফেসরকে 1000 টাইম জিজ্ঞেস করছি যে আচ্ছা আমাকে কত ক্রেডিট কমপ্লিট করতে হবে। ও তার মানে এটা আমি জানতাম না, ওখানে কি কোনো ক্রেডিট নাই? না, ওখানে জাস্ট তোমাকে প্রপোজাল দিতে হবে, তুমি স্টাডি করবা, তোমার 6 মাস থাকবে প্রপোজাল রেডির জন্য। তুমি তোমার প্রিলিমিনারি যে স্টাডি গুলা কিংবা এক্সপেরিমেন্ট এটা করতে পারবা, সেটা সুযোগ আছে যে না আমি এটা প্ল্যান করতেছি, আমি ওটা একটু এক্সপেরিমেন্ট করে দেখতে চাই যে না আসলে ওটা ঠিক হবে কিনা। ওকে, দেন ওটা প্রপোজালটা সাবমিট হয় আসলে মালয়েশিয়ান রিসার্চ বোর্ডে। যে না মানে এটা কি এই রিলেটেড কোনো একটাই কাজ, বোর্ড সব ইউনিভার্সিটির হ্যাঁ জন্য একটা অথবা? একটা ওকে, একটা ওখান থেকে অ্যাপ্রুভড হয়ে আসে যে তোমার প্রপোজালটা গ্রান্ট করা হচ্ছে, এই রিলেটেড রিসার্চ হয় নাই, কিংবা এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যে ডিপার্টমেন্টের আন্ডারে, সেটার জন্য ফ্রুটফুল হতে পারে।
ওকে দেন ওরা ওখানে ফান্ডিং করে। আদারওয়াইজ তুমি একটা রিসার্চ করবা, রিসার্চ তো পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, তাহলে তারা কেন ওই ফান্ডিংটা দিবে ওকে তাদের পার্সপেক্টিভ থেকে। তো যখন এটা অ্যাকসেপ্ট হয় দেন তুমি ফাইনালি তোমার এক্সপেরিমেন্ট শুরু হয় এবং প্রোগ্রেস, আমাদের যেমন একটা ক্রেডিট কমপ্লিট করতে হয়, এটা হচ্ছে প্রত্যেক সেমিস্টারে প্রোগ্রেস শো করতে হয় যে না তোমার রিসার্চ প্রোগ্রেস, তুমি যে একটা টাইম টেবিল জেনারেট করছো যে তোমার ফুল মাস্টার্স এর, যে আমি এই 2টা বছর এভাবে এভাবে কাজ করব, আমার এইমস এন্ড অবজেক্টিভ কাইন্ড অফ আমরা যেরকম পিএইচডি। হ্যাঁ পিএইচডি তে গান চার্ট যেটা ইউজ হ্যাঁ করি, হ্যাঁ 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 যেটা ইউজ করে সেম আমাদেরকে একটা ডেলিভারেবলস দিতে হয়, এই ধরনের ওখানে সেম কিছু করতে হয়। সেম কারিকুলাম, হুম। শুধু ডিউরেশনটাই পার্থক্য পিএইচডি তে তো আর মাস্টার্স। আমার সেকেন্ড কোশ্চেন মানে এটার মানে পরে যে কোশ্চেনটা প্রথম মাথায় আসছে সেটা হচ্ছে তাহলে তোরা মানে ওরা পিএইচডি তে কি করে? এটা মালয়েশিয়ার আরো একটা পজিটিভ দিক আছে। ফর এক্সাম্পল তুমি রিসার্চ শুরু করে দিছো, তোমার এইমস ছিল 2টা, হুম দেন তুমি কাজ করতে করতে তোমার মনে হলো যে এটাকে এক্সটেন্ড করা পসিবল, দেন 3 সেমিস্টারের মধ্যে তুমি যদি প্রপোজ করো যে না এটা এইভাবে করা যায় এবং কাজটাকে এক্সটেন্ড করা যায়, এটা অনেক ফ্রুটফুল হতে পারে, দেন তুমি নতুন প্রপোজাল দাও, তাহলে তুমি 8-1.5 বছরের মধ্যে যদি রিসার্চ কমপ্লিট করতে পারো তাহলে তুমি একেবারে পিএইচডি ডিগ্রি পাইতে পারো। ওকে তার মানে আমি যদি আমার রিসার্চটা ফ্রুটফুল হয়ে আগাইতে থাকে হুম তাহলে আমি মাস্টার্স লিডিং পিএইচডি কাইন্ড অফ 3 হ্যাঁ বছর পরে আমি ডিরেক্ট পিএইচডি ডিগ্রি হ্যাঁ পেয়ে যেতে পারি। এটার ওয়াও, মানে তাহলে তো এটা অনেক কি বলবো দ্যাট মিনস লিবারেল, ওরা অনেক হ্যাঁ, কারণ ফ্লেক্সিবল এসব আসলে দিক থেকে। তুমি পিএইচডি তে যে কাজটা করতেছো, যেমন আমরা ইউএসএ তে কিংবা কানাডাতে অস্ট্রেলিয়াতে, ইভেন আমার কাজিন হুম আছে আমি শুনছি যে ওখানে ওরা পড়তে গেলে যেটা হয়, মাস্টার্স এর যে রিসার্চটা হুম ওরা যদি কেউ যদি ব্যাচেলর কমপ্লিট করে অ্যাপ্লাই করে হুম দেন কিন্তু তারা ডিরেক্টলি পিএইচডি সুযোগ পায়। এটা ইউএসএ তে বেশি হয় হুম এবং মালয়েশিয়াতেও হয় কিন্তু কম। এখন তুমি যদি রিসার্চে মাস্টার্স শুরু করো, যারা ব্যাচেলর থেকে ডিরেক্ট পিএইচডি তে এনরোল হয় ওকে তাদের কারিকুলামটা কিন্তু সেম, হুম তারা কিন্তু ওইভাবেই প্রিপেয়ার হয় যে কিছু ওই রিলেটেড কোর্স, রিসার্চের কোর্সগুলো কমপ্লিট করে, দেন তারা তাদের পিএইচডি ওয়ার্ক শুরু করে এভাবে। ওকে ওখানে সিস্টেমটা এরকম যে মাস্টার্স থেকে তুমি যদি তোমার রিসার্চ ফ্রুটফুল হয়, অনেক ভালো হয়, দেন ওটা। এখান থেকে আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে এটা স্পেসিফিক্যালি তো তুমি কথা বলতেছো তোমার ইউনিভার্সিটি অথবা তোমার সাবজেক্ট তোমার ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি নিয়ে। আমি যদি মানে ধরো যারা আমাদের বাংলাদেশ থেকে দেখবে এবং তাদের হুম ফিল্ডটা আমার বা তোমার সাথে ম্যাচ করে না, হুম তারা কি করবে আসলে? তাদের জন্য কি প্যাটার্নটা সেম অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে? অ্যাকচুয়ালি মালয়েশিয়ার ক্ষেত্রে রুলস যেটা রিসার্চের, এটা প্রাইভেট এবং পাবলিক হুম অল ওভার ইন মালয়েশিয়া সেম, সেম কারিকুলাম সেম। কারিকুলাম সেম। হ্যাঁ, এখন ডিপেন্ড করতেছে যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের তারা কিভাবে আসবে কিংবা কি কি হুম ডিসিশন নিতে পারে। তো ওকে কেউ যদি এখন ডিসিশন নেওয়ার ব্যাপারটা তো তার উপরে যে সে কোন ডিপার্টমেন্ট থেকে, তার ইন্টারেস্টেড এরিয়া কি এবং সে কি করতে চায়, অ্যাকচুয়ালি সে কি হুম রিসার্চ করতে চায় নাকি কোর্সে কাজ করতে চায়, ওকে দেন ওইটার উপর বেসিস করে তার প্রসেসও সেম। তাকে হুম ফার্স্ট প্রফেসর খুঁজে বের করতে হবে, হুম দেন রিসার্চ টপিক সিলেক্ট করতে হবে, অবভিয়াসলি এই টিচার তাকে হেল্প করবে, হুম দেন তার কোর্স শুরু হবে, মানে কাজ যেটা সেটা শুরু হবে ওকে সো সেম। আমি যদি কাইন্ড অফ সাম আপে বলতে চাই একটা স্টুডেন্টের ডেইলি লাইফটা কেমন মালয়েশিয়াতে, সে হচ্ছে যেহেতু রিসার্চে থাকে, হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে মাস্টার্স কি ওখানে দুই রকম, একটা রিসার্চ ওরিয়েন্টেড মাস্টার্স এবং কোর্স ওয়াইজ কোর্স ওয়াইজ মাস্টার্স? সো কোর্স ওয়াইজ মাস্টার্স এর কি জাস্ট কোর্স করায় এবং একটা নরমালি প্রজেক্ট থাকে এবং থিসিস যেটা থাকে না? ওটা থিসিস বা প্রজেক্ট যে যেটা নিতে চায়, কেউ কোম্পানিতে করতে চায়, কেউ ইউনিভার্সিটিতে করতে চায়, সেটারও সুযোগ আছে। ওইটার লাইফটা কেমন ওইখানে? মানে আমার প্রশ্নটা আসলে যেহেতু তুমি বলছো যে তোমার ফান্ডিংটা হচ্ছে লেকচারার হিসেবে, মানে এখানে ক্লাস নিতে হয়েছে বা টিচিং অ্যাক্টিভিটি ছিল টিচিং, নাকি? আমি আসলে পরবর্তীতে যেটা হয়েছিল, আমার ইউনিভার্সিটিটা ছিল ইউআইটিএম, হুম এটা হচ্ছে ভূমিপুত্রা মালয়েশিয়ার একমাত্র মুসলিম ইউনিভার্সিটি যেখানে 95% মুসলিম শুধু। তো সেখানে ওরা লোকালদেরকে অনেক প্রায়োরিটি দেয়। আমি তাদের ফার্স্ট স্টুডেন্ট ছিলাম যে টিএ হিসেবে, আমার কন্ট্রাক্ট ছিল টিএ, আমি হুম ক্লাস নিতাম লেকচারার হিসেবে। আমি ওকে আর অন্যান্য স্টুডেন্টের জন্য যেটা হয়, যেমন আমার শ্রীলঙ্কান একটা কলিগ ছিল, হুম ও বেসিক্যালি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের ছিল, দেন মেডিকেল কমপ্লিট করতে না পেরে হুম ও শ্রীলঙ্কাতেই ইউকে একটা ইউনিভার্সিটিতে
প্রাইভেট ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে। দেন ও কিভাবে রিলেভেন্ট হইলো এটা? কারণ আমাদের দেশে তো একটা সার্টেন টাইম আছে, তাই না, যে এইটার হ্যাঁ, পরে ইন্টারমিডিয়েটের পরে আমি কোনো সাবজেক্ট চুজ করবো। করতে পারবো না আর। হ্যাঁ, কিন্তু ওইখানে এমন না, আমি যদি চাই যে আমি ছেড়ে দিব, আমি ছেড়ে দিলাম। দেন আমি ও সেশন ওয়াইজ প্রাইভেট ইউনিভার্সিটিতে তো ভর্তি হইতেই পারে সে। হুম, তো তখন তার 2টা বছর যাওয়ার পরে মনে হলো যে না, আমার পক্ষে মেডিকেল পসিবল না, আমি ইঞ্জিনিয়ারিং এ সুইচ করব। এটা দেন পসিবল। দেন ও সুইচ করছিল। তারপরে ও যখন ওর নাম ছিল হাসান, ও মুসলিম। তো ও ছিল সেকেন্ড স্টুডেন্ট যে ইউআইটিএম এই মাস্টার্স পিএইচডি ফুল ফান্ডিংটা পেয়েছিল। দ্যাট হুম, মিনস এটা ডিপেন্ড করে প্রফেসরের উপরে। ফর এক্সাম্পল, আমি যে প্রফেসরকে পছন্দ করে অ্যাপ্লাই করলাম তার কাছে ফান্ডিং নাই, ওকে। তখন ওরা ওই স্টুডেন্টটাকে স্টুডেন্ট কোঅর্ডিনেটরের কাছে পাঠায় দেয়। এখন ওই কোঅর্ডিনেটর ডিসাইড করে, স্টুডেন্টের সাথে কনসাল্ট করে যে আমার এখানে ফান্ডিং নাই, তুমি একটা সেমিস্টার কি সেলফ ফান্ডেড পড়তে চাও, দেন আমার কোনো প্রজেক্ট আসলে আমরা তোমাকে তখন পে করব। হুম, এখন সেই সময় যদি স্টুডেন্ট অ্যাগ্রি করে যে না আমি করতে চাই, আমি চলে আসছি, হুম, আমি এখন ব্যাক করব না, হুম, আমি এটা শেষ করব, সেক্ষেত্রে তখন সে রিসার্চ শুরু করে। তো মালয়েশিয়ার ক্ষেত্রে আসলে টিউশন ফিটা এতটাও হিউজ না যেটা একটা মিডল ক্লাস ফ্যামিলি বেয়ার করতে পারবে না। আচ্ছা। নর্মালি যেটা হয় যে ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়াতে মান্থলি একটা যে কস্টিং, এটা এত হিউজ থাকে যে হুম, বাংলাদেশে যে 1 লাখ টাকা স্যালারি পায় সে তার সে ফ্যামিলি কমপ্লিট করে সম্ভব না। কিন্তু মালয়েশিয়াতে এটা পসিবল। কারণ আমি আসলে খুব ক্রিটিক্যাল টাইমে ছিলাম, ওই সময় লকডাউন ছিল, হ্যাঁ, কোভিড এর সময়। তো 6 মাস তো ফুল ওয়ার্ল্ড শাটডাউন ছিল। তো ওই 6 মাসে আমার ফ্যামিলি থেকে আমাকে কন্ট্রিবিউট করতো যে যেহেতু প্রজেক্ট রান হইতেছে না, আমাকে হ্যাঁ, কোথা থেকে ফান্ডিংটা দিবে। ফান্ডিংটার ইয়াটা। হ্যাঁ, তো সেই জায়গা থেকেই হচ্ছে আমি যেটা জানতে চাই, ধরো একজন স্টুডেন্ট গেল বাংলাদেশ থেকে, হ্যাঁ, অ্যান্ড সে যাওয়ার পরে তার লিভিং কস্ট এবং টিউশন কস্ট, সে কোনো কারণে ফান্ড 6 মাস বা 1 বছর লেট হইলো, হুম, সে কি এই টাকাটা নিজে আর্ন করতে পারবে মালয়েশিয়াতে? এটা কি পসিবল ওখানে স্টুডেন্টদের জন্য, পার্ট টাইম জব হোক বা? গুড কোশ্চেন। আসলে মালয়েশিয়াতে স্টুডেন্ট জবের ফ্যাসিলিটিসটা একটু কম। ওকে। যেমন আমি যদি চিন্তা করি যে আমার এই সেমিস্টার ফুল সেমিস্টার ফিটা আমি আমার পার্ট টাইম জব থেকে হুম, ব্যালেন্স করব, এটা আসলে আমার পক্ষে পসিবল না। হুম, কারণ ওখানে আম, এখানে যদি আমি চিন্তা করি ইউরোপ স্ট্যান্ডার্ডে, যেখানে আমি আওয়ারলি পেমেন্ট মিনিমাম 11 to 12 ইউরো থেকে পাচ্ছি, হুম। ওইখানে আসলে আওয়ারলি পেমেন্ট 8 রিঙ্গিত থেকে শুরু হয়। এখানে এখন অনেকগুলো কারেন্সি, যদি হ্যাঁ, একটু ইকুইভ্যালেন্স বলতে বাংলাদেশি যেমন টাকায়। বাংলাদেশি টাকাতে যদি আমি বলি তাহলে 8 রিঙ্গিত মিনস এখন 30 আসলে, যে 1 রিঙ্গিত সমান 30 মানে 240 টাকা অলমোস্ট, হ্যাঁ। আসে। আর তাহলে জার্মানিতে এটা প্রায় 1500 টাকা 1500, পার ঘন্টা। মানে চার চার ভাগের 1 ভাগ বলতে হুম, গেলে। তো ওইখানে মান্থলি এক্সপেন্সেস মিনিমাম 1500 রিঙ্গিত, ওইটা স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টদের জন্য। হুম, 1500 হইলে খুব ভালোভাবে সার্ভাইভ করা যায়। এটা নিয়ার অ্যাবাউট 35 থেকে 40 হাজার টাকা। ওকে। তো এই 40 হাজার টাকা 40,000 টাকা হচ্ছে। ফান্ড অনেক, আসলে অনেক। আম, যদি আমাকে ফুল ফ্যামিলি থেকেই নিতে হয় হুম, সেক্ষেত্রে অনেক। তো আমি যেটা করতে পারি ওখানে, আমি পার্ট টাইম জব করতে পারি হুম, রেস্টুরেন্টে অ্যাজ এ যেটা, ক্যাশ কাউন্টার। এটা হ্যাঁ, অ্যালাউড না, হ্যাঁ, ওদের কিছু লিমিটেশনস আছে, যেহেতু অনেক অনেক ওয়ার্কার ওখানে বাংলাদেশি, ইভেন অনেক বাইরের মানুষ আসলে। তো হুম, জবটা যে এতটাও অ্যাভেলেবেল স্টুডেন্ট হিসেবে এটাও না ওরা। আচ্ছা। আর এই জন্য আসলে খুব একটা আমার মনে হয় না পসিবল, কারণ আমি নিজে ট্রাই করছিলাম, কিন্তু পরে আমার মনে হলো যে না, এভাবে আমার এটা আসলে পসিবল না। পসিবল না। আর আমি এটা হয়তোবা প্রপার সাজেশন দিতে পারতেছি না, কারণ এই যে কোভিড এর জন্য হ্যাঁ, ওই কোভিড এর টাইমটা, সময়টা ডিফারেন্ট ছিল। ওটা। বাট ওরা যে ফান্ডিংটা দেয়, হুম, ধরো প্রপোজাল অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে বা প্রজেক্ট থেকে ফান্ড আসার পরে যে টাকাটা আসে, হুম, সেই টাকাটা তো এনাফ একটা স্টুডেন্টের জন্য। অ্যাকচুয়ালি মোর দ্যান এনাফ। ওকে, দ্যাট দ্যাট সামস আপ এভরিথিং। এরপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে, ওইখানে কি কখনো রেসিজম ফেস করছে, এই ধরনের কোনো ইস্যুস হয়েছে, কোনো ইনসিডেন্ট আসলে মালাই পিপল থেকে? ইউনিভার্সিটি তো বলার অপেক্ষা রাখে না, ওইখানে রেসিজম ফেস করার কথা না, কিন্তু আমি যে লোকাল এনভায়রনমেন্টে সামটাইমস, হুম, যেমন আমি আমার বাসার রেনোভেশন কাজের জন্য যদি কাউকে হায়ার করি, হুম, সেও একজন বাংলাদেশী আসতেছে, হুম, দেন
ডেফিনেটলি আমার যে নেইবার গুলো আছে তাদের বাসাতেও তো সেম। সেম তো যখন আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি ইন্ট্রোডিউস করতেছি আই এম ফ্রম বাংলাদেশ, তখন ওরা একটু হইলেও চিন্তা করে বাংলাদেশ থেকে স্টুডেন্টও আসে। ওদের ইভেন আসলে ইয়াটাই নাই আসলে। না, কারণ আমি 3 বছর থাকার পরে আমরা যেমন বাংলাদেশে উবার, ওখানে হচ্ছে গ্র্যাব, তো ওরকম একটা কারে করে বাসা থেকে ইউনিভার্সিটিতে যাচ্ছি। আমার যে ড্রাইভার উনি ইন্ডিয়ান, হুম। কথা বলতেছে ইংলিশেই। তো উনি খুব সারপ্রাইজড যে 3 বছর আমি তার প্রথম বাংলাদেশি স্টুডেন্ট কাস্টমার, যে So, প্যাসেঞ্জার হুম, আসছে সে বাংলাদেশ থেকে এবং সে একটা স্টুডেন্ট, এটা সে ওকে। কখনো দেখেই নাই। তো এটা ওদের জন্য একটু রেয়ার, হ্যাঁ, বাংলাদেশি স্টুডেন্ট দেখা। বাংলাদেশি আচ্ছা, স্টুডেন্টের এই জন্য। কারণে হয়তো বা ওদের একটা ডিফারেন্ট ইয়া থাকতে কিন্তু পারে। এখানে কিন্তু আরো একটা জিনিস আছে যে এটা ডিভাইডেড। হুম, ওখানে দুইটা শ্রেণীর বাংলাদেশি স্টুডেন্ট দেখা যায়, প্রাইভেটে অনেক দেখা যায় যারা অ্যাকচুয়ালি ভিসা নিয়ে যায়, হুম, দেন হয়তো বা কোনো না কোনো ভাবে এটা কনভার্ট করে দেন কাজের দিকে চলে কাজের যায়। দিকে চলে যায়। হুম, আর খুব কম মানুষ আছে যারা ডেডিকেটেড যে পড়াশোনার জন্যই যাবে, যেমন আমি আমার আমার ইউনিভার্সিটির প্রফেসর এবং সিনিয়র লেকচারার যারা ছিল হুম, তাদেরকে আমি দেখছি মালয়েশিয়ার ইউনিভার্সিটি পাহাং থেকে, এই যে ইউপিএম হুম, হুম, ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং থেকে এই মাস্টার্স কমপ্লিট করছে, পিএইচডি করছে, পোস্টডক করছে। দেন ওখানে একটা সুবিধা হচ্ছে মালয়েশিয়ার ডিগ্রিটা অনেক ভ্যালু দেয় ইউএসএ, কানাডা এবং হুম, অস্ট্রেলিয়ার। হুম, তো এটার জন্য মালয়েশিয়া ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ফর দ্য ওকে। স্টুডেন্টস। হুম, আই গট দ্য পয়েন্ট। কিন্তু ওখানে পাবলিক ইউনিভার্সিটির বাংলাদেশের একটা কমিউনিটি আছে স্টুডেন্টদের, হুম। প্রবাবলি। কিন্তু এছাড়া মানে এখানে যেমন একটা বাংলাদেশি জার্মানিতে বা ইউএসএ তে অনেক স্ট্রং স্টুডেন্ট কমিউনিটি আছে, মালয়েশিয়াতে কি ধরনের স্টুডেন্ট কমিউনিটি আছে? স্টুডেন্ট কমিউনিটি আছে, কিন্তু এতটা স্ট্রং না যতটা আমরা ইউরোপ আমেরিকাতে পাই। ওকে, কারণ মানুষ আসলে যাই কম ওইখানে। হ্যাঁ, এই পারসেপশন, এই কারণে আসলে আজকের পডকাস্টটা আরো বেশি ইন্টারেস্টিং। কারণ হচ্ছে অনেক কিছুই অনেকে জানে না এখানে, হ্যাঁ, যে এটার আসলে কি ইয়া এটা থাকতে তো পারে। আসলে ডিপেন্ড করতেছে যে কেউ সো ইনফরমেশনের উপরে, যে যে যতটুকু ইনফরমেশন গ্যাদার করতে পারে সো বেনিফিটেড ওই এতটুকু। ডিগ্রিটা কমপ্লিট করার পরে তোমার কি মনে হয়েছে যে, অলরেডি তুমি বলছো একবার যে আম, তোমার জন্য ওই ডিগ্রিটার ভ্যালু ইউএসএ, ইউরোপ, অন্যান্য সব জায়গায় এটা অনেক বেশি, হ্যাঁ। তো সেক্ষেত্রে এই ডিগ্রিটা তোমার প্রোফাইলকে কঠিন কোশ্চেন। প্রোফাইলটা সামহাও আসলে আমি যেটাই করতে যাই, আমি যদি এখন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড তো আমার এটা না, তো আমি যখন ইউএসএ তে অ্যাপ্লাই করছি, ইভেন এমন না যে আমি শুধুমাত্র জার্মানিতে অ্যাপ্লাই করছি চলে আসছি, হুম, ডেফিনেটলি আমি ট্রাই করছি যে না কোনটা আমার জন্য ভালো হয়, কেমন ফান্ডিং পাই, হুম, সবকিছু মিলায়। তো আমি যেটা দেখছি যে সবাই কোরিলেট করার ট্রাই করে, দেন যদি কোনো ইন্টারভিউ ছাড়া শুধুমাত্র কভার লেটার কিংবা ইমেইল দিয়ে হুম, কাউকে কনভিন্স করতে হয়, এটা সো টাফ। টাফ। হ্যাঁ, ওকে, সো আমার মনে হয় মালয়েশিয়া রিলেটেড অনেক প্রশ্নই করে ফেলছি। এরপরে আমরা যেই জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়া থেকে আসলে জার্মানি এই মুভটা, এটা কেমন ছিল, এই প্রসেসটা কি। কারণ আম, বাংলাদেশের থেকে বর্তমানে জার্মানি বা ইউরোপের দিকে মুভ করাটা অনেক কঠিন হয়ে গেছে। তো তুমি যেহেতু বাংলাদেশ থেকে মালয়েশিয়া যে সেখানে 2-3 বছর রিসার্চ ওয়ার্কের সাথে থাকার পরে জার্মানিতে মুভ করছো, এই জার্নিটাও অনেক ইন্টারেস্টিং এবং অনেকের জন্য এটা অনেক বেশি ইনফরমেটিভ হবে। সো আমাদের নেক্সট যে আমরা এপিসোডটা করব সেটা হচ্ছে মালয়েশিয়া টু জার্মানি, এই জার্নিটা নিয়ে আমরা কথা বলবো। এবং আহ, আমাদের অনেক রিকোয়েস্ট আসছে যে আমরা যাতে পডকাস্টগুলোকে শর্ট করি যাতে মানুষের ধৈর্য থাকে, এই জন্যই আমরা এই এপিসোডটা এখানে শেষ করতেছি এবং আমরা পরের এপিসোডে মালয়েশিয়া টু জার্মান জার্নিটা নিয়ে কথা বলবো। আর ব্রেন ব্রিজ গ্লোবালের পক্ষ থেকে এগুলা আয়োজনের মেইন যে আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে এই এক্সপিরিয়েন্সগুলো অনেক ইনসাইটফুল সবার জন্য। আমার জন্য, নিজের জন্য অনেক কিছু ইনসাইটফুল ছিল, আমি যেটা মালয়েশিয়া নিয়ে কখনো ভাবিও নাই। সো বাংলাদেশে হয়তো বা এখনো কিছু মানুষ আছে যারা এগুলো নিয়ে ভাবতেছে না, তাদেরকে এই এক্সপিরিয়েন্স গুলা দিতে পারাটাই হচ্ছে ব্রেন ব্রিজ গ্লোবাল এই পডকাস্ট আয়োজনের মেন উদ্দেশ্যটা। সো যারা আমাদেরকে দেখবে তাদের জন্য এটা থাকবে যে যদি মালয়েশিয়া রিলেটেড কোনো ধরনের কোনো হেল্প দরকার হয়, আমাদের ফেসবুক অথবা অথবা ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় আমাদের কন্ট্যাক্ট নাম্বার অথবা আমাদের ফর্মগুলোতে যোগাযোগ করলে আমরা এই সাপোর্টটা আশা করি দিতে পারবো যে মালয়েশিয়া থেকে কিভাবে ডিগ্রি নিয়ে দেন ক্যারিয়ার বিল্ড আপ করা যায়। এই যদি কোনো ধরনের মালয়েশিয়া রিলেটেড কোশ্চেন থাকে আমাদেরকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমরা আশা করি সিগমার হেল্প নিয়ে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ তাসিন।